কি অবস্থা সবার? কথা কি শোনা যায়? আমার কথা কি শোনা যায়? জি স্যার। হুম, ঠিক আছে, শুরু করি। আচ্ছা, গত ক্লাসে আমরা আহ, একটা ওয়্যারে নিয়ে আমরা ফ্লাক্স লিঙ্কেজ নিয়ে পড়াশোনা করতেছিলাম। তো আজকে ক্লাস শুরুর আগে আমি একটা কথা বলে রাখি। সেটা হলো যে লাস্ট ক্লাসে আমরা যে ম্যাথমেটিক্যাল মানে ডেরিভেশন গুলো দেখছি, বেসিক্যালি এটা যদি তুমি বুঝে করো তাহলে অলমোস্ট এই চ্যাপ্টারের সব ডেরিভেশনেই পারবা। মানে প্রসেসটা অনেকটা সেম। তো এই সামনে আমরা যে যা শিখবো, যা দেখবো, তা যদি ভালো করে বুঝতে হয় তাহলে লাস্ট ক্লাসের ডেরিভেশন নিজে বুঝে খাতায় প্র্যাকটিস করা খুবই খুবই জরুরি। আদারওয়াইজ আমি আজকে থেকে এখন যা যা পড়াবো কোনো কিছুই বোধগম্য হবে না, আনলেস তুমি যদি আগেরটা না বোঝো। আর আগের প্রসেসটাই অনেকাংশেই বেসিক। মানে ডেরিভেশন করার যে পদ্ধতি অনেকটাই একই রকম সবগুলা। ঠিক আছে, যেটা তোমরা যদি আগেরটা ভালো করে দেখে থাকো বাসায় বা যখন দেখবা, তখন আসলে সামনের গুলো রিয়েলাইজ করতে বেশি সুবিধা হবে। কারণ আমার কথাটা তুমি তখন মিল পাবা যে সামনের গুলো অনেকটা একই রকম। তো আজকে আমরা দেখবো আহ একটা সিঙ্গেল ফেজ টু ওয়্যার লাইনের ইন্ডাকটেন্স কিভাবে ক্যালকুলেট করতে হয়। আমরা লাস্ট দিন দেখছিলাম একটা ওয়্যারে ইন্টারনাল ফ্লাক্স এবং এক্সটার্নাল ফ্লাক্স লিঙ্কেজের কারণে ফ্লাক্স লিঙ্কেজ কিভাবে ক্যালকুলেট করব। এবং আহ, একটা তারের আশেপাশে আরো অনেকগুলো তার থাকলে, হ্যাঁ, প্রত্যেকটা যদি আলাদা আলাদা সিঙ্গেল ফেজ হয়, প্রত্যেকটা যে পাশে আশেপাশে থাকে, সেগুলো কিভাবে ফ্লাক্স লিঙ্কেজ ক্যালকুলেট করতে হয় প্রত্যেকটা তারে, সেটা আমরা দেখছি। তা আজকে আমরা একটু সামনের দিকে যাব। সেটা হলো যে আমরা স্পেসিফিক ভাবে দেখব। প্রথমে দেখব সিঙ্গেল ফেজ টু ওয়্যার, তারপর আমরা দেখব থ্রি ফেজ থ্রি ওয়্যার, দুইটা কেস দেখব। তো সিঙ্গেল ফেজ টু ওয়্যারে যদি আমরা চিন্তা করি, আমরা এখানে ফিগারে 9.7 যে দেখতে পাচ্ছি, কন্ডাক্টর এ এবং কন্ডাক্টর বি দুটো মধ্যকার ডিফারেন্স, মানে ডিস্টেন্সটা হলো ডি দূরত্বে আছে, এবং প্রত্যেকটা কন্ডাক্টরই আইডেন্টিক্যাল, এবং যার ধরো রেডিয়াসটা হলো আর। সো এই এই কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে আই এ, আর বি কন্ডাক্টর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে আই বি। দুইটা কারেন্টের মান সমান ধরছে এখানে, কিন্তু দুইটা ডিরেকশন অপোজিট। তার মানে বোঝা যাচ্ছে যে এই কন্ডাক্টর দিয়ে কারেন্ট গিয়ে বি কন্ডাক্টরটা রিটার্ন পাথ হিসাবে, সার্কিটে যেমন একটা ফরওয়ার্ড পাথ থেকে রিটার্ন পাথ থাকে সোর্সের সাথে, সে একইভাবে এই কন্ডাক্টরটাকে যদি ফরওয়ার্ড পাথ বলে চিন্তা করো, তাহলে বিটাকে রিটার্ন পাথ হিসাবে চিন্তা করা যায়। তাহলে এই আই এ কারেন্ট গিয়ে ওই কারেন্ট আবার আইবি কারেন্ট হয়ে ফিরতেছে। দ্যাট মিনস কেসিএল অ্যাপ্লাই করলে এই ক্ষেত্রে আই এ প্লাস আইবি ইকুয়াল টু জিরো হবে। সো এখন আমরা এই যে ফ্লাক্স লিঙ্কেজের আমরা প্রিভিয়াসলি যে প্রসেসটা শিখছি বা বোঝার চেষ্টা করছি, আমি শিওর যে তোমরা ক্লাসে পড়াটা এখনো বাসায় দেখো নাই, যে কারণে আজকের ক্লাসটা আরেকটু আহ, মানে মনে হতে পারে, কমপ্লেক্স মনে হতে পারে। বাট আমি এইতটুকু বলতে পারি যে আগের ক্লাসটা যদি তুমি ভালো করে বাসায় প্র্যাকটিস করো, আমি আবারও বলতেছি, এই চ্যাপ্টারের রেস্ট অফ দা যত কিছুই পড়বো অলমোস্ট একই প্রিন্সিপালে। কিছু নতুন কনসেপ্ট আসবে, সেটা খুবই যৎ সামান্য, বাট ওয়ে অফ ডেরিভেশন সেম। যেমন এইটার ক্ষেত্রে আমি যদি দেখি যে এই কন্ডাক্টরের বেলায় আমি ইন্ডাকটেন্সটা বের করব, ঠিক আছে। এখন আমরা ফ্লাক্স লিঙ্কেজই শুধু বের করব না, এই কেসে আমরা ইন্ডাকটেন্স পর্যন্ত চলে যাব। আমরা লাস্ট ক্লাসে ফ্লাক্স লিঙ্কেজ বের করে শেষ করছি, বাট এখনো আমরা এখন থেকে আমরা সামনের দিকে যে দুই একটা দেখব, সবগুলোতে আমরা ইন্ডাকটেন্স বের করব। সো এই কন্ডাক্টরটাকে যদি আমরা টার্গেট করি, তাহলে ফার্স্টে আমাকে বুঝতে হবে এই কন্ডাক্টরের ফ্লাক্স লিঙ্কেজ আমরা জানি। একটা সিঙ্গেল ওয়্যার কন্ডাক্টরের ফ্লাক্স লিঙ্কেজ দুইভাবে হতে পারে। একটা হলো ইন্টারনাল লিঙ্কেজের কারণে, আর একটা হলো এক্সটার্নাল লিঙ্কেজের কারণে।
সো ইন্টারনাল লিঙ্কেজের ফর্মুলা আমরা লাস্ট ক্লাসে দেখছি, এক্সটার্নাল লিঙ্কেজের ফর্মুলা আমরা লাস্ট ক্লাসে দেখছি, জাস্ট ফর্মুলাটাই আমরা এখানে বসাই দিব আর কিছু না। সো তো তুমি যদি এখানে দেখো, এই ফ্লাক্স কন্ডাক্টর এ এর জন্য যদি ওই নিজস্ব কারেন্ট যেটা আই এ, তার কারণে যে ফ্লাক্স লিঙ্কেজটা হচ্ছে, যেটা এক নম্বর ইকুয়েশনে দেখা যাচ্ছে, সেটা এই যে দেখো রেফারেন্স দেওয়া আছে 9.4 আর্টিকেল, দ্যাট মিনস প্রিভিয়াস আর্টিকেল এটা ডিসক্রাইব করা হয়ে গেছে অলরেডি। সো এখন এটা হলো ইন্টারনাল। আর যদি তুমি পাশে যে আরেকটা তার আছে যেটাতে কারেন্ট আইবি ফ্লো হচ্ছে ডি দূরত্বে, যেটার এক্সটার্নাল ফ্লাক্সটা এটাকে ইফেক্ট করতেছে, সেটার কারণে যে ফ্লাক্স লিঙ্কেজটা হবে সেটা হলো এই ফর্মুলা। এটাও তোমার আগের আর্টিকেল থেকেই এসছে। সো আগের আর্টিকেলে এটাও আমরা দেখছি যে টোটাল ফ্লাক্স লিঙ্কেজ বের করতে গেলে ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটো যোগ করতে হয়। এখানেও সেম, দুইটাই যোগ করতে হয়েছে, দুইটা যোগ করছে। যোগ করার পরে যে ডেরিভেশনটা করছে এটা ঠান্ডা মাথায় বাসায় বসে নিজে প্র্যাকটিস করবা। নর্মাল ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেটর, একদম রেগুলার ইন্টিগ্রাল ফর্মুলা। এখানে কোনো এক্সট্রা অর্ডিনারি কোনো ইন্টিগ্রেশনের ফর্মুলা নেই। নর্মাল যে আমাদের কনভেনশনাল যে ইন্টিগ্রাল ফর্মুলা, সেই ফর্মুলাটাই এখানে অ্যাপ্লাই করা হয়েছে। জাস্ট ঠান্ডা মাথায় নিজে বাসায় প্রয়োজনে তুমি একবার ভালো করে বুঝবা, বুঝে নিজে নিজে খাতায় প্র্যাকটিস করবা, দেখবা অটোমেটিক মিলে যাবে। সো এই ইন্টিগ্রাল ফর্মুলাটাতে তুমি যদি ডিরাইভ করো, ডিরাইভ করলে একটা টার্ম আসবে আই এ প্লাস আইবি। যেহেতু আমরা ধরছি একটা ফরওয়ার্ড পাথ এবং একটা রিটার্ন পাথ, এবং দুই ক্ষেত্রে কেসিএল অ্যাপ্লাই করলে কারেন্ট আই এ প্লাস আইবি সামেশন জিরো হবে। সো এখানে আই এ প্লাস আইবি ইকুয়াল টু জিরো বসে দিতে হবে, সো এই টার্মটা থাকবে না। আর এরপরে এই যে টার্মটা আছে আই এ লন, লগ ই মানে লন, লগ ই বেস মানে লন, আই এ লন আর মাইনাস আইবি লন ডি, এটা যে আসছে এইটাকে আমরা একটু ক্যালকুলেট করতে পারি। ইন এ সেন্স, যেহেতু আমরা জানি আই এ প্লাস আইবি ইকুয়াল টু জিরো, সো আমরা সুতরাং লিখতে পারি মাইনাস আই ইকুয়াল টু, বা মাইনাস আইবি ইকুয়াল টু আই, এইভাবে আমরা লিখতেই পারি। তো সুতরাং আমরা যেহেতু ফ্লাক্স লিঙ্কেজ ডিউ টু কন্ডাক্টর এ এর জন্য বের করতেছি, সো আমরা বেটার আইবিটাকে আমরা ভ্যানিশ করে দেবো আই এর মাধ্যমে। কিভাবে? এখানে যে আইবি মানটা দেখা দেখা যাচ্ছে, এই ফর্মুলা থেকে আমরা এই মানটা জাস্ট রিপ্লেস করে দেবো। কিভাবে? যে আইবির জায়গায় আমরা দুই পাশে যদি লন ডি দিয়ে গুণ করি, তাহলে কেন লন ডি দিয়ে গুণ করছি? কারণ আমাদের এই ইকুয়েশনে লন আর এবং লন ডি এর একটা অস্তিত্ব আছে মেনলি। আমার এই আইবি লন ডি, এইটাকে আমরা আই এর সাপেক্ষে চেঞ্জ করতে হবে। যে কারণে আমরা আমাদের সুবিধার জন্য আমরা এখানে লন্ডি দুই পাশে গুণ করে নিছি। সো আইবি ইন্টু লন্ডি, এই মানটাকে যদি আমরা লিখি আই এ ইন্টু লন্ডি, কারণ এখানে মাইনাস আছে, সো মাইনাস আইবি লন্ডি ইকুয়াল টু আই এ পজিটিভ আই এ লন্ডি। তো এখানে এই পজিটিভ আই এ লন্ডি লিখছে, আর এখানে মাইনাস আই এ লন আর, আই এ লন আর। সো এখান থেকে তুমি আই এটা এক পাশে নিয়ে এসে লনের সূত্রে অ্যাপ্লাই করো, লন ডি বাই আর। এখন ফাইনালি যদি তুমি আই এ কমন নাও, তাহলে 1/4 প্লাস লন ডি বাই আর। সো এটা হলো একটা কন্ডাক্টেন্স, যেটা এ কন্ডাক্টরের জন্য যদি আমরা ফ্লাক্স লিঙ্কেজ চিন্তা করি টোটাল, সেটা হলো এটা। এবং এখন ইন্ডাকটেন্স বের করার ফর্মুলা কি? আমরা গত ক্লাসে এটাও ইন্ডাকটেন্সের ডেফিনেশনও দেখছি, যে পার ইউনিট পরিমাণ কারেন্টে যে পরিমাণ ফ্লাক্স লিঙ্কেজের, সেটাকে আমরা ইন্ডাকটেন্স বলতেছি। দ্যাট মিনস ফ্লাক্স লিঙ্কেজের পরিমাণ ডিভাইডেড বাই কারেন্টের পরিমাণকে যদি আমরা রেশিও করি, তাহলে আমরা ইন্ডাকটেন্স পেয়ে যাচ্ছি। সো আমরা যেহেতু ফ্লাক্স লিঙ্কেজ পেয়ে গেছি, আমি জানি যে আমরা কন্ডাক্টরের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে আই এ। সো দুইটাকে যদি আমরা ভাগ করি, সো আই এ কাটা চলে যাবে। সো যে ইকুয়েশনটা থাকবে, এটাই হবে আলটিমেটলি কন্ডাক্টর এ এর জন্য ইন্ডাকটেন্স। দ্যাট মিনস মিউ নট বাই 2 পাই 1/4 প্লাস লন ডি বাই আর। আর মিউ নটের মান আমরা জানি 4 পাই ইন্টু 10⁻⁷। সো এইভাবে মান বসাই দিলেই আমাদের একটা কন্ডাক্টরের জন্য আমরা ইন্ডাকটেন্সটা পেয়ে গেলাম। এখন যদি আমরা দুইটা কন্ডাক্টরের কম্বাইন ইফেক্ট চিন্তা করি, তাহলে একটা লুপ তৈরি করে যদি চিন্তা করি, তাহলে হবে দুই গুণ, দুই দিয়ে গুণ করতে হবে। যেহেতু দুইটা তারেরই বৈশিষ্ট্য সেম, দুইটা তারেরই একই পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, একই ধরনের বৈশিষ্ট্য নিয়ে যাচ্ছে, সো সুতরাং একটা তার বের করতে বলে আরেকটা তার বের করার জন্য সিম্পল দুই দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। তো সো আমরা যে ইকুয়েশনটা পাইছি, এই ইকুয়েশন আমরা দুই দিয়ে যদি গুণ করে দিই, তাহলেই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। সো এখন আমরা যে রেজাল্টটা পাইলাম, যে ইকুয়েশন টু আমরা দেখতে পাচ্ছি, সেই ইকুয়েশন টুটা একটু ভালো করে দেখো আবার। কেন আমি বলছি? কারণ এই কোয়েশনের বেসিস করে সামনের টপিক গুলো আসবে। এই কোয়েশনে আছে 10⁻⁷ ইন্টু 1+4 লন ডি বাই আর। এই ডি বাই আর এখন আমি একটু ব্যাখ্যা করি বিষয়টা। যদিও তোমরা যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা শুনে থাকো, তাহলে অলরেডি এটা গেস করতে পারতেছো। ডি মিন্স দুইটা তারের মাঝখানে ডিফারেন্স, আর আর হলো একটা সিঙ্গেল তারের রেডিয়াস। ঠিক আছে, এটা সিম্পল কনসেপ্ট এই পর্যন্ত। ওকে, মানে দুইটা তার পর্যন্ত হইলে, বা একটা তার বা দুইটা তারের জন্য এরকম সিম্পল মানে কনসেপ্টে যাওয়া সম্ভব। কিন্তু তারের সংখ্যা যদি দুইয়ের বেশি হয়,
তখন কিন্তু এই কনসেপ্ট সিম্পল ডি বাই আর হবে না। মানে যখন তারের সংখ্যা বেশি হয়ে যাবে তখন ডি বাই আর এই কনসেপ্টটা খাটবে না। তখন ডি এর মানটাকে আমাদের একটা হিসাব করতে হবে, আর এর মানটাকেও আমাদের একটা ক্যালকুলেট ফর্মুলা দিয়ে আমাদের হিসাব করতে হবে, তারপরে এই মানটা এখানে বসাইতে হবে ইকুয়েশনে। মানে ইকুয়েশন এটাই থাকবে, ইকুয়েশন টু যেটা পাইছে সেটাই এইরকম ফর্মেটই একটা ইকুয়েশন আসবে, কিন্তু ডি আর আর এর একটা আলাদা পরিচিতি আছে। আমরা এতদিন জেনে আসছি ডি মিনস দুইটা তারের মাঝখানে ডিস্টেন্স, আর মিনস একটা তারের রেডিয়াস। এই কথা আগেও বলছি, এখনো বলতেছি, ভবিষ্যতে বলবো, কথা ঠিক। কিন্তু এই ডি আর আর একটা নতুন একটা কনসেপ্টের কারণে এই দুইটা টার্ম একটু রিপ্লেস হয়ে যাবে। কি রিপ্লেস হবে? এই ডিটা হবে মিউচুয়াল জিএমডি, জিওমেট্রিক্যাল মিন ডিস্টেন্স। তার মানে আমরা এখানে ডিটা চিন্তা করতেছি সিম্পল একটা সরল লাইন, সরল রেখা, দুইটা তার পাশাপাশি আছে, মনে করো 1 মিটার দূরত্বে দুইটা তার আছে বা 1/2 মিটার দূরত্বে দুইটা তার আছে। সো এটার লিনিয়ার ডিস্টেন্সটাকে আমরা ডি হিসাবে চিন্তা করতেছি, আমরা একটা থেকে এটার দূরত্ব এতটুকু দূরে, এটা থেকে এটা দূরত্ব এতটুকু দূরে, এটা মানে জাস্ট নর্মাল সরল রৈখিক কনসেপ্টে আমরা চিন্তা করতেছি। কিন্তু বাস্তবে এটা আসলে এইভাবে চিন্তা করার সুযোগ নাই। এই ডিটাকে আমাদেরকে একটু জ্যামিতির মাধ্যমে, এই ডিস্টেন্সটাকে জ্যামিতিক ফর্মুলা অ্যাপ্লাই করে এই ডিটাকে আমাদের বের করে নিয়ে আসতে হবে। মানে এটা সিম্পল সরলরৈখিক দূরত্ব হিসাব করলেই হবে না, এটাকে বলতেছে মিউচুয়াল জিএমডি। দেখবা পরবর্তীতে ইকুয়েশন দেখবা ডি আর আর দেখবা না, পরবর্তীতে ইকুয়েশনে দেখবা কি ছোট ডি এর জায়গায় দেখবা ক্যাপিটাল ডি এম, আর আর এর জায়গায় যেটা দেখবা ক্যাপিটাল ডিএস, সেটা হলো সেলফ জিএমডি, যেটাকে বলবে সেলফ জিওমেট্রিক্যাল মিন ডিস্টেন্স। এই আরটাও দেখবা চেঞ্জ হয়ে যাবে ডিএস দিয়ে। তো প্রত্যেকটা তারের নিজস্ব রেডিয়াস জনিত কারণে একটা জিএমডি তৈরি হয়, আবার প্রত্যেকটা তার তার আশেপাশে তারগুলোর কারণেও একটা জিওমেট্রিক্যাল মিন ডিস্টেন্স তৈরি হয়, যেটাকে বলে মিউচুয়াল জিএমডি। এই জিএমডি আর মিউচুয়াল জিএমডি কনসেপ্টটা আমরা একটু পরে আলোচনা করব, আপাতত এইটুকুই মাথায় রাখো যে এই ডি আমরা রেডিয়াস বলতে যেমন সিম্পল রেডিয়াস বুঝি, ডি বলতে যেমন সিম্পল একটা তার থেকে আরেকটা ডিস্টেন্স বুঝি, আসলে বাস্তবের ক্যালকুলেশনে বা রিয়েল লাইফ ক্যালকুলেশনে আসলে এতটা সিম্পল না। ডিটাকেও আমাদের একটা জিওমেট্রিক্যাল ফরম্যাটে হিসাব করতে হবে, যেটাকে আমরা বলতেছি মিউচুয়াল জিএমডি। কেন মিউচুয়াল বলতেছি? কারণ যেহেতু এই ডিটা অন্য তারের সাথে সম্পর্কিত, নিজেদের মধ্যে একটা আদান প্রদান হয়, সেজন্য এই নামটাকে মিউচুয়াল বলা হয়েছে। মিউচুয়াল কখন বলা হয়? যখন একজনের সাথে অন্যজনের একটা সম্পর্ক আদান প্রদান থাকে, তখন একটা মিউচুয়াল ব্যাপার ঘটে, সেই জিনিস এটাকে বলে মিউচুয়াল। আর সেলফ কেন বলতেছি আরটাকে? যেহেতু আর বলতে ওই তার রেডিয়াস বোঝাচ্ছে, তো এর নিজস্ব ব্যাপার, এর সাথে বাইরের কোনো ইফেক্ট নাই, সুতরাং এর ক্যালকুলেশনটাও ওই আর না রেখে, আর রাখা যাচ্ছে না, আর না রেখে এটাকেও একটা ক্যালকুলেশনের মধ্যে ফেলতে হবে। কেন ক্যালকুলেশন ফেলতে হবে? কেন ফ্লাক্স লিঙ্কেজ, এক্সটার্নাল ফ্লাক্স লিঙ্কেজ বলো আর ইন্টারনাল ফ্লাক্স লিঙ্কেজ বলো, এটা যে ওয়েতে কাট করে, সেই ওয়েতে কাট করা, যে 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 দিক থেকে যে পরিমাণে যে ওয়েতে কাট করে, সেটা তুমি নর্মাল ডিস্টেন্স বা নর্মাল রেডিয়াস দিয়ে হিসাব করলে আসলে একুরেট রেজাল্টটা পাওয়া যাবে না। এখানে তোমাকে জিওমেট্রিক্যাল একটা ক্যালকুলেশন মাথায় নিতে হবে। সো আপাতত মাথায় রাখো ডি মিনস জি মিউচুয়াল জিএমডি, ডিএম, আর আর ফর সেলফ জিএমডি, টিএস। একটু পরে এটার আরো ব্যাখ্যা জানতে পারবো, এতটুকু মাথায় রাখো। আচ্ছা, এখন এই যে ইকুয়েশনটা পাইলাম, ইকুয়েশন টু, এইটাকে আমরা একটু অল্টারনেটিভ ভাবে একটু প্রকাশ করতে পারি। কেন আমাদের একটু দরকার আছে অল্টারনেটিভ প্রকাশ করার? এই যে এল এ যেটা দেখলাম আমরা 10⁻⁷ হাফ টু লন ডি বাই আর, এটাকে আমরা কি করব? এখান থেকে দুই কমন নিব, দুই কমন নিলে দুইটা বাইরে চলে আসবে, তাহলে 1/2 হয়ে যাবে 1/4, আর লন ডি বাই আর মানে মেনলি এই এই লনটাকে এই সাথে এই 1/4 একটা কাজ করবো আমরা। এই 1/4 মানে কি? এখানে যদি আমরা লন ই বেস বাই লন ই টু দি পাওয়ার 1/4 লিখি, আমরা জানি এই লন ই ইন্টু ই টু দি পাওয়ার এন, এইভাবে যদি একটা ফর্মুলা দিই, তাহলে এটাকে এই শুধু পাওয়ারটাই ফ্রেশ হিসেবে থাকে, এটা লগারিদমের ফর্মুলা। তো ওই ফর্মুলা অনুযায়ী আমরা 1/4 এর সাথে লন ই আমরা লিখতেই পারি। আচ্ছা, এখন লন ই যদি আমরা লিখি, তাহলে আমরা এখান থেকে লন ই যদি কমন নিই, তাহলে লেখা যাচ্ছে তোমার ডি বাই আর ইন্টু ই টু দি পাওয়ার -1/4। এটা আমরা ইজিলি লিখতে পারতেছি। কেন লিখতে পারতেছি? ভালো করে খেয়াল করে দেখো, সেটা হলো ই টু দি পাওয়ার -1/4, এটা তো লিখতে পারতো উপরে ডি ইন্টু ই টু দি পাওয়ার 1/4, তো লিখতে পারতো, ডিভাইডেড বাই আর লিখতে পারতো। কিন্তু এটাকে নিচে আনার একটা বিশেষ তাৎপর্য আছে। বিশেষ তাৎপর্যটা হলো যে আর ইন্টু ই টু দি পাওয়ার -4, এটাই মেইনলি সেলফ জিএমডি, যেটা আমরা একটু আগে বলতেছিলাম যে নর্মালি আর ক্যালকুলেশন করা যাবে না, তার সাথে একটা ফ্যাক্টর চলে আসছে, টি দি -1/4।
এইটাকে আমরা বলতেছি মিউ সেলফ জিএমডি, যেটার মান হবে R × 0.7788। দ্যাট মিনস আমরা যখন রিয়েল লাইফ ক্যালকুলেশনে যাবো অ্যাজ এন ইঞ্জিনিয়ার, আমরা যখন ইন্ডাকটেন্স ক্যালকুলেটরে যাব, যে কোনো তার নিয়ে আমরা কাজ করি না কেন, ওই তারের আর পিওরলি কনসিডার করা সম্ভব না। দ্যাট মিনস এখানে তোমাকে আর এর জায়গায় 0.7788 দিয়ে গুণ করে আর দিয়ে গুণ করে, এখন যদি আমি কিছু না বলে ব্যাখ্যা না করে যদি বলে দিতাম যে হ্যাঁ এটা সরাসরি আর নেওয়া যাচ্ছে না, তুমি এটার সাথে 77.7788 দিয়ে গুণ করে নিতে হবে, এখন তো তখনই প্রশ্ন আসতে হচ্ছে, কেন আমরা তো আর নিতেই পারি, আর এর জায়গায় 0.7788 কেন, এই সংখ্যাটাই কেন গুণ করতে হবে? এইটার উত্তরের জন্যই এই এক্সপ্রেশন ইন অল্টারনেটিভ ফর্মে দেখানো হয়েছে। এটা ক্যালকুলেশনের মাধ্যমে আসছে, এটা কেউ মুখস্থ, কেউ কোন জায়গা থেকে হাজির করে নাই, এটা ম্যাথমেটিক্যালি এই ফর্মুলাটা আসছে। কারণ এখানে যাই দেখতেছো, এখানে কোনো কিছু ধরে নি, ধরি আমরা, মনে করি, এটা বসায় দেখি, এই ধরনের কোনো কনসেপ্ট নাই। এখন পর্যন্ত তুমি যা দেখতেছো সবই ম্যাথমেটিক্যালি আসছে। এখানে কেউ কোনো কিছু ধরে বেঁধে বা কোনো কিছু মনে করে এখানে এসে বসায় নাই। সবকিছুই একদম এই চ্যাপ্টারের শুরু থেকে তুমি যদি লিগাসিটা মেনটেন করো, এই কোয়েশ্চেনটা তো আর এখান থেকে শুরু না, এই চ্যাপ্টারের শুরু থেকে এটা লিগেসি আছে। তো চ্যাপ্টারের শুরু থেকে তুমি যদি হায়ারেসিটা যদি ফলো করো, তার ওয়ে অফ প্রোগ্রেশনটাকে তুমি যদি ফলো করো, তাহলে দেখবা যে তুমি একটা সময় এখানে এসেই থামবা, এবং এখানে এসে থামলে তুমি নিজেই বুঝতে পারতেছো আর এর মানটা 0.7788 দিয়ে গুণ করতে হবে। যদি কারোর মধ্যে মনে হয় যে এটা কেমনে সম্ভব, এটা তো আমি বুঝতেছি না, কনফিউজ, তাহলে আবারও স্ট্রংলি অ্যাডভাইস থাকবে, লাস্ট ক্লাসের ডেরিভেশন বাসায় বুঝে প্র্যাকটিস করবা, দেন এই ক্লাসটাতে আগে ওইটা না বুঝে এদিকে আসবা না, তাহলে তুমি দুইটার মধ্যে কোরিলেট করতে পারবা না। আচ্ছা, এটা হলো সেলফ জিএমডির ব্যাপার স্যাপার বললাম, বা জিওমেট্রিক মিন রেডিয়াস, জিএমআর যেটা কি বলি না কেন। আচ্ছা, এখন আহ এইটাই যে সবসময় থাকবে বিষয়টা এরকম না। তা আপাতত এটাই মাথায় রাখো, ধাপে ধাপে পরে আস্তে আস্তে মাথায় করবো আর কি, মানে এখন তাহলে লুপ ইন্ডাক্টেন্স এটা তো একটা তারের জন্য পাওয়া গেল, তাহলে লুপ ইন্ডাক্টেন্স এটা 2 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা যদি থ্রি ফেজ ওভারহেড লাইনের কথা চিন্তা করি, এটি হলো আমাদের রিয়েল কেস বেস বাস্তবে, যেটা আমাদের ওভারহেড লাইনে আমরা দেখতে পাই, থ্রি ফেজ লাইন। আসলে বেসিক্যালি আমাদের এটাই বেশি চোখে পড়ে, এটা নিয়ে আমাদের কাজ করতে হয় বেশি। তো এই ক্ষেত্রে আমরা এখানে এখানে আমরা তিনটা তার, তিনটা ইয়েতে অ্যাঙ্গেলে বসানো আছে। একটা দূরত্ব বি থেকে সি এর দূরত্ব D1, এ থেকে সি এর দূরত্ব D2, এ থেকে বি এর দূরত্ব D3, বিভিন্ন ডিস্টেন্স বসানো আছে। তো আমরা এখন একটা তারকে আমরা একইভাবে আগের মতো আবার টার্গেট করব, একটা বের করতে পারলে বাকি দুটাও বের করা যায়। সো একটাকে আমরা যদি টার্গেট করি কন্ডাক্টর এ, সো প্রথমে আসবে ইন্টারনাল ফ্লাক্সের জন্য তার ফ্লাক্স লিঙ্কেজ। সো এটা আমরা অলরেডি, এটা যদি কারেন্ট IA হয়, এটা কারেন্ট IB, এটা কারেন্ট IC, তাহলে IA কারেন্টের ধরুন ইন্টারনাল ফ্লাক্স যা হবে লিঙ্কেজ, এটা আমরা অলরেডি ফর্মুলা দেখতেই আছি। সো এখন আর আর আসবে কি এক্সটার্নাল, তাই এখানে এক্সটার্নাল লিঙ্কেজের ইফেক্ট কয়টা থাকবে, যেহেতু এটার বাইরে আরো দুইটা তার আছে পাশাপাশি, সুতরাং দুইটা তারের জন্য এক্সটার্নাল লিঙ্কেজ আসবে। তো দুইটা তারের জন্য এক্সটার্নাল লিঙ্কেজের ফর্মুলা এই যে তার ডিস্টেন্স অনুযায়ী বসাই দিতে হবে। যেমন এটার জন্য যদি বি এর জন্য বসাও, তাহলে কারেন্ট IB আর ডিস্টেন্স হবে D3 থেকে ইনফিনিটি। আর সি কন্ডাক্টরের জন্য যদি বসাও, তাহলে ডিস্টেন্স হবে D2, আর কারেন্ট হলো IC, তাহলে IC আর D2 থেকে ইনফিনিটি। তো এখন সিম্পল, আমরা জানি ক্লাস লিঙ্কেজ সবগুলো ইফেক্ট যোগ করতে হয়। সো এখানেও যোগ, এখানে যোগ করার পরে এখানে দেখবা IA + IB। ও এখানে আর একটা কথা বলে রেখে, এটা যেহেতু একটা ব্যালেন্স সিস্টেম, সুতরাং এখানে নিউট্রালে কোনো কারেন্ট যাচ্ছে না। সুতরাং IA + IB + IC থ্রি ফেজ সিস্টেম, আমরা জানি একটা থ্রি ফেজ ব্যালেন্স সিস্টেমে তিনটা ফেজ কারেন্টের যোগফল সমান, যদি এটা ব্যালেন্স সিস্টেম হয়। তাহলে সুতরাং IA + IB + IC = 0 হবে। সো এটা ওই টার্মটা বাদ হয়ে যাবে অ্যাজ ইউজুয়াল, আর এই টার্মটা বাকি থাকবে। এখন এই কোয়েশ্চেনটা যখন আসলো হিসাব করে, তখন দুইটা কন্ডিশন আরো দাঁড়ায় যাবে। এক, সিমেট্রিক্যাল স্পেসিং। দুই, আনসিমেট্রিক্যাল স্পেসিং। এর অর্থ দাঁড়াচ্ছে, সিমেট্রিক্যাল স্পেসিং মিন্স এই প্রত্যেকটা এ থেকে বি, বি থেকে সি, সি থেকে দূরত্বের লিনিয়ার ডিস্টেন্স সমান, এটা হলো সিমেট্রিক্যাল স্পেসিং, একই দূরত্বে। আর আনসিমেট্রিক্যাল স্পেসিং মানে করো সহজ কথা হলো, সিমেট্রিক্যাল স্পেসিং মানে হলো সমবাহু ত্রিভুজ, আর মানে সমবাহু ত্রিভুজের কনসেপ্ট অনেকটা, আর আর না হইলে বিষমবাহু ত্রিভুজের কনসেপ্ট অনেকটা এরকম আনসিমেট্রিক্যাল স্পেসিং হলে। তো সিমেট্রিক্যাল স্পেসিং এলে যদি সবগুলো মান ডিসটেন্স যদি সমানই হয়, তাহলে D1 = D2 = D3 সমান সমান আমরা ডি লিখতে পারি। সো উপরের যে ইকুয়েশনটা আমরা পাইছি, তো এই ইকুয়েশনটা আমরা D1 D2 D3 কে সবকিছুকে আমরা যা যা থাকে সেগুলাকে আমরা ডি দিয়ে রিপ্লেস করে দিই। ডি দিয়ে রিপ্লেস করলে আমরা ক্যালকুলেশন করব, আর যেখানে IB + IC আসবে
সেখানে আমরা সিম্পল, যেহেতু আমরা এ কন্ডাক্টরের জন্য বের করব, সুতরাং আইবি আইসি কারেন্ট অ্যাভয়েড করার চেষ্টা করবো। তো যেভাবেই হোক আইবি আইসি গুলোকে আইএ তে কনভার্ট করে ফেলতে হবে। তো সুতরাং এখানে যেহেতু আমরা জানি আইএ প্লাস আইবি প্লাস আইসি ইকুয়াল টু জিরো, সো এখান থেকে যদি আমি আই এর মান বের করতে চাই, তাহলে আই ইকুয়াল টু স্বভাবতভাবে মাইনাস আইবি মাইনাস আইসি, অথবা আইবি প্লাস আইসি ইকুয়াল টু মাইনাস আই এ হবে। তো ওইটাই হয়েছে এখানে। এখানে বসে তারপরে আই কমন নিছে, তারপরে একই অ্যাজ ইউজুয়াল আগের মতোই আবার ইন্ডাকটেন্স বের করার জন্য লাস্ট লিঙ্কেজকে আই দিয়ে ভাগ করা হয়েছে। ভাগ করে দেখো রেজাল্ট আসছে। এই যে দেখো সেম 1/4 লন ডি বাই আর আসছে। সো এটা হলো একটা কন্ডাক্টরের জন্য আসছে, ঠিক আছে। এতে একইভাবে এল বি এর জন্য, বি কন্ডাক্টরের জন্য ইন্ডাকটেন্স আসবে, সি কন্ডাক্টরের জন্য ইন্ডাকটেন্স আসবে। সো এখানে দেখো এই যে আবার ডি বাই আর আসছে। সো ওই ডি বাই আর বসানোর ক্ষেত্রে ওই আমাদেরকে একটু সতর্কভাবে বসাইতে হবে, যেটা আমরা একটু পরে শিখবো। এই ডি আর আর কিভাবে ক্যালকুলেট করতে হয়, আপাতত ডি বাই আর দিয়ে জেনে রাখো। আর আনসিমেট্রিক্যাল স্পেসিং এ কি হবে? আনসিমেট্রিক্যাল স্পেসিং এ হবে এই ডি1 ডি2 এগুলো আর ডি দিয়ে রিপ্লেস হবে না, যা আছে তাই থাকবে। ওভাবে এই ক্যালকুলেশন করে যাইতে হবে। আর সেই ক্ষেত্রে তোমার কারেন্ট তিনটার মান ওইভাবে মানে কি বলবো, মানে ওই মান ধরে নিতে হবে, তিনটা কারেন্টের মান। তখন তিনটা কারেন্টের মান না ধরলে তুমি এটার ক্যালকুলেশনে লাস্ট পর্যন্ত আর পৌঁছাইতে পারবে না। কারণ তোমাকে কিছু একটা তো কমন রাখতে হবে। এখানে একটু আগে ডি কমন ছিল থেকে ডি দিয়ে সারছে, এখন তো ডি সেম না। তো কারেন্টের মানটাকে একটা নির্দিষ্ট সিস্টেমেটিক অর্ডারে নিয়ে আসতে হবে। যেমন মনে করো কারেন্ট আই এর মান যদি 1 + J0 হয়, তাহলে আইবি মান হবে যে 3 ফেজ সিস্টেমে 120 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেলে হলে যা হয় সেরকম একটা সিস্টেমে নিয়ে আসতে হবে। তো নিয়ে এসে ক্যালকুলেট করবা। আমার সাজেশন থাকবে প্রথমে আগে এই ধরনের ক্যালকুলেশন গুলো আগে শিখবা ভালো করে শুরু থেকে। তারপরে এই আনসিমেট্রিক্যালটা নিজে বাসায় করার চেষ্টা করবা, নিজে না দেখে, বই দেখে, বই দেখার আগে। তাইলে বুঝতে পারবা যে আগের গুলা বুঝছো কিনা। যদি আগের গুলা ঠিক মতো বুঝে থাকো আর ঠান্ডা মাথায় যদি তুমি আনসিমেট্রিক্যাল স্পেসিং নিজে করো খাতায়, তাহলে দেখবা মিলে যাবে। এটা তোমার বই দেখতে হবে না, তুমি যদি আগের গুলা বুঝে আসো, কারণ প্রসেস একই, সেম, ঠিক আছে। তো তুমি বুঝছো কিনা আগের গুলা, এটার একটা টেস্ট হলো পরেরটা, যে তুমি আগের গুলা ঠিক মতো ডিরাইভ করতে পারো, বুঝছো, দ্যাট মিনস তুমি পরেরটাও পারো। এটা হলো তার টেস্ট। তো তুমি নিজেকে টেস্ট করার জন্য হইলো এটা প্রথমে না দেখে করার চেষ্টা করবো। পরে আটকে গেলে তো বই দেখবার কিছু করার নাই, সেটা হলো ডিফারেন্ট কথা। আচ্ছা, এখন এখানে একটা একটা জিনিস দেখা যাচ্ছে, একটু খেয়াল করে দেখো। √/d2/d3 / r, এই একটা বিষয় এখানে আসছে দেখো। তারপরে এলবির জন্য √/d3 d1 LC d2, এটা একটা ইন্ডিকেটর, জাস্ট এটুকু মাথায় রাখো। একটু পরে এটার ব্যবহার দেখতে পারবা। এটা জাস্ট একটা ইন্ডিকেটর। আচ্ছা, যাই হোক, এখন ইন্ডাক্টিভ প্রত্যেকটা লাইনের যদি ইন্ডাকটেন্স বের করতে চাও, যেহেতু একটা আনসিমেট্রিক্যাল স্পেসিং, তাহলে আই এল এ প্লাস এল বি সি এভারেজ করতে হবে 3 দিয়ে। এভারেজ করলে যা আসবে সেটাই তোমার ফাইনাল রেজাল্ট। এগুলো কিন্তু পরীক্ষায় ডেরিভেশন আসে, কোনটা আসবে এটা বলা যাবে না, যে কোনো একটা আসবে এটা মোটামুটি নিশ্চিত। সো ভালো করে প্র্যাকটিস করবা, এগুলা লিখতে বলে ফুল মার্ক, এগুলোতে কোনো নাম্বার কাটার কোনো সুযোগ নাই। আচ্ছা, এখান থেকে আমরা একটা ফাইনাল ফিনিশিং পাইলাম তিনটা তারের জন্য। খেয়াল করে দেখো, 0.5 + 2 ln √/d1 d2 d3। দেখো, যেহেতু তিনটা ওয়্যার, রুট করা হয়েছে 3, মানে কিউবিক রুট। তাহলে কেন কি এই এই জিনিসটা আসলে কি বুঝে? আমি একটু আগে একটা কথা বলছিলাম যে লন ডি বাই আর একটু পরে চেঞ্জ হয়ে যাবে ডিএম আর ডিএস দিয়ে, যেটা মিউচুয়াল জিএমডি, আর আর হলো ডিএস হয়ে যাবে। এই মিউচুয়াল জিএমডি অলরেডি চলে আসতেছে। এই দেখো, তিনটা তারের ক্ষেত্রে যেহেতু স্পেসিং ডিফারেন্ট, যেহেতু তার তিনটা, মনে রাখবা মিউচুয়াল জিএমডি বের করার ফর্মুলাটা হলো যতগুলা তার মানে যতগুলা ডিস্টেন্স ততগুলার গুণফল, সেটাকে আবার তত পাওয়ার দিয়ে রুট। যেমন মনে করো 4টা যদি তার হয়, তাহলে D1 গুণ D2 গুণ D3 গুণ D4 রুট ওই বেসটা হবে 4, পাওয়ারটা হবে 4। একইভাবে তার যদি 6টা হয়, তাহলে D1 থেকে D6 গুণ করবা, রুট করবা 6 পাওয়ার, মানে 1/6, আর 1/6 পাওয়ার টু দি পাওয়ার 1/6। এইটা হলো মিউচুয়াল জিএমডি বের করার ফর্মুলা। আর আর বের করার ফর্মুলা তো অলরেডি একটু আগে দেখছো। তারপর আবার এটার বিষয়টা আরো কনসেপ্ট ভালো করে দেখবা। এই যে এখন চলে আসছে কনসেপ্ট অফ সেলফ জিএমডি আর মিউচুয়াল জিএমডি, যেটা আমি এতক্ষণ ধরে বলে আসতেছি। এখন তোমরা এখন এটা বুঝতে আর কষ্ট হবে না। যেমন সেলফ জিএমডি কথা, যেটা আমরা ডিএস এর কথা বলছি, ওই যে সেটা হলো যে এই এই ফর্মুলা, এই যে 0.7788 আর। সো এটা আমরা অলরেডি ডেরিভেশন থেকে জানি। সো এখানে আর এখানে নতুন করে পড়ার আর কিছু নাই। মিউচুয়াল জিএমডির ক্ষেত্রে আমরা একই কথা, আমি একটু আগে আমি বলে দিছি, যতগুলা তার মানে যতগুলা ডিস্টেন্স ততগুলা গুণ
টু দি পাওয়ার ওয়ান বাই তত। যেমন দেখো এখানে 6টা তারের জন্য বলা হয়েছে, এ তার, বি তার, সি তার, সি প্রাইম মানে এ বি সি, আবার এখানে দেখো এ প্রাইম বি প্রাইম সি প্রাইম। তাহলে সেলফ জিএমডি এর কন্ডাক্টর কত হবে? 0.7788 আর। এটা হলো সেলফ জিএমডি। ওকে, তাহলে এখন আমরা এ আর এ পেয়ার একটা কম্বিনেশন সাজাই। ভালো করে হিসাবটা দেখো, এ পে আর এ প্রাইমের একটা কম্বিনেশন সাজাই। তো তার জন্য কি হবে? তার জন্য হবে যে ডি এ, মানে ও নিজস্ব, তারপরে ডি এ প্রাইম, এ এ আর এ প্রাইম, তারপর আবার এ প্রাইম এবং এ প্রাইম এ। তার মানে 4 ভাবে এটাকে কম্বিনেশন করা সম্ভব। মানে তোমাকে এইটা হিসাব করতে হবে এমন ভাবে যে কত ভাবে এটাকে কম্বিনেশন করা সম্ভব। একইভাবে বি আর বি বি পেয়ারের জন্য তুমি যে চিন্তা করো, সেম বি বি, বি প্রাইম, বি প্রাইম বি প্রাইম, বি প্রাইম বি। ওকে, তারপরে দেখো তারপরটার জন্য সি আর সি পেয়ারের জন্য সি সি, সি প্রাইম, সি প্রাইম সি প্রাইম, সি প্রাইম সি 1/4। তাহলে এখন খেয়াল করে দেখো আলটিমেটলি ফাইনাল সেলফ জিএমডি যেটা দাঁড়াইলো একটা ফেজের জন্য, নট একটা ওয়্যারের জন্য। আমরা যেটা দেখছি 0.7788, এটা হলো একটা ওয়্যারের জন্য জিএমডি হিসাব করা। আর একটা ফেজের জন্য তুমি যখন সেলফ জিএমডি হিসাব করবা, তখন তোমাকে এই ফর্মুলাতে হিসাব করতে হবে। তখন তোমাকে ওই যে তিনটা, যেহেতু যে একা ওয়ান ফেজের জন্য, তাহলে ইকুইভ্যালেন্ট কি হবে? DS1 ইন্টু DS2 ইন্টু DS3, যেহেতু ডি তিনটা, পাওয়ার হলো 1/3। এই জিনিসটা আমি আবারও বুঝাচ্ছি, ভালো করে বুঝো। একটা কন্ডাক্টরের ক্ষেত্রে যদি তোমাকে সেলফ জিএম ডিভাইড করতে পারে, চোখ বন্ধ করে ওই কন্ডাক্টরের রেডিয়াসের সাথে 0.788 গুণ করে দিতে হবে, যদি এটা বলে কন্ডাক্টরের সেলফ জিএমডি। দুইটার জন্য দুই কনসেপ্ট, একটা হলো কন্ডাক্টরের জিএমডি আর একটা হলো ফেজের জিএমডি। দুইটা কিন্তু সেম জিনিস না। সো কন্ডাক্টরের সেলফ জিএমডি হলো 7788, এইটুকু পর্যন্ত ঠিক আছে। কিন্তু তুমি যদি ফেজেরটা বের করতে চাও, তাহলে তোমাকে প্রত্যেকটা তার কে পেয়ারে মিলাইতে হবে। যেমন এ এর সাথে এ প্রাইম, মানে প্রত্যেকটা দেখো প্রত্যেকটা তারের একটা ফরওয়ার্ড থাকে, একটা রিটার্ন পাথ থাকে। মনে করো এ এ তারের জন্য এটা রিটার্ন পাথ হলো এ প্রাইম, বি তারের জন্য বি প্রাইম হলো তার রিটার্ন পাথ, সি এর জন্য সি প্রাইম হলো তার রিটার্ন পাথ। তাহলে ওই নিজস্ব ফরওয়ার্ড পাথ ভার্সেস রিটার্ন পাথের একটা পেয়ার মিলাইতে হবে। পেয়ার মিলাইয়া তারপরে সেটার ডিস্টেন্স গুলাকে এইভাবে সেট করতে হবে। যেমন প্রথমে এ তারের জন্য যদি নাও, তাহলে তার রিটার্ন পাথটা হলো এ প্রাইম। সুতরাং তার এই এ আর এ প্রাইমের সাথে তোমাকে একটা পেয়ার নিতে হবে। এই পেয়ারের মধ্যে তোমার ডিস্টেন্সটা হবে কি? একটা হবে এ এ, আরেকটা হলো এ এ প্রাইম, আরেকটা হলো এ প্রাইম আবার এ প্রাইম। এখন বলতে পারো স্যার, এ প্রাইম আর এ প্রাইম এতে একই ডিস্টেন্স, এর দুইবার নাও কি আছে? হোক একই ডিস্টেন্স, তাতে কিছু আসে যায় না। কিন্তু তোমাকে যতভাবে কম্বিনেশন করা যায় ততভাবে কম্বিনেশন করতে হবে। করে তারপরে 1/4, যেহেতু ডি চারটা আসছে 1/4। সো একইভাবে বি এর জন্য নাও, বি আর বি প্রাইম পেয়ার মিলাও। বি আর বি প্রাইম পেয়ারের জন্য সেম বি বি, বি প্রাইম, বি প্রাইম বি প্রাইম, বি প্রাইম বি। একইভাবে সি পেয়ারের জন্য নাও, সি আর সি প্রাইম পেয়ারের জন্য সি সি, সি প্রাইম, সি প্রাইম সি প্রাইম, সি প্রাইম সি, চারটা ডি। এর সবগুলো যখন ওই পেয়ারের হিসাবটা পেয়ে যাবা, এবারে প্রত্যেকটা পেয়ারের ডি কে আবার ফাইনাল ইকুইভ্যালেন্ট একটা বানাইতে হবে। প্রত্যেকটা পেয়ারের ডি কে আবার ফাইনাল ডিএস টা নিয়ে আসতে হবে 1/3। এই ডিএস টাই এই ফর্মুলাতে, এখানে লন ডি বাই ডিএস যেটা এইখানে, এই ডিএস এর জায়গায় বসাইতে হবে। আচ্ছা, তারপরে মিউচুয়াল ডিএমডির ক্ষেত্রে যদি হিসাব করতে যাই, মিউচুয়াল ডিএমডির ক্ষেত্রে তখন মিলাইতে হবে অন্যভাবে। কিভাবে? মনে করো যার যার পেয়ার, যে যে তার তার রিটার্ন পাথটা যে পেয়ার মিলাইছে, তখন এটা বাদ দিতে হবে, এটা বাদ দিয়ে বাকিগুলোর সাথে পেয়ার করতে হবে। যেমন আমরা সেলফ জিএমডির ক্ষেত্রে কি করছি, এ এর সাথে এ প্রাইমের পেয়ার করছি, যেহেতু এ হলো ফরওয়ার্ড আর এ প্রাইম হলো তার রিটার্ন পাথ। সো এটা বাদ দিয়ে বাকিগুলোর সাথে পেয়ার করতে হবে। কিরকম? যেমন একটা পেয়ার হইতে পারে ডি এ বি। তাহলে ডি এ বি যদি একটা পেয়ার হয়, তাহলে কি কিভাবে হইতে পারে? যেমন ডি এ বি, ডি এ বি প্রাইম, তারপরে টি এ প্রাইম বি প্রাইম, তারপরে হইতে পারে ডি এ প্রাইম বি। মানে এ বির একটা পেয়ার মিলাইলা, এ বির পেয়ার মিলানো মানে হলো এ বির সাথে আবার বি প্রাইম এ প্রাইম ওভাবে মিলাইতে হবে। তো তুমি নিজে একটা মাথা ঠান্ডা করে দেখো, এইভাবে যদি আমার এ প্রাইম, এ আর এ প্রাইমটা থাকবে না এখানে, এটা অবশ্যই আসবে না, অথবা বি বি প্রাইম এটা একসাথে আসবে না। তাহলে কি আসলো? এ এর সাথে বি, আবার এ এর সাথে বি প্রাইম, আবার মনে করো যে এই বি এর সাথে বি প্রাইমের সাথে এ প্রাইম, আবার আসতো তোমার এই এ প্রাইমের সাথে বি। তাহলে এভাবে মিলাই যাবে, চারটা মিলাইলে 1/4। একইভাবে ডি বিসির কথা চিন্তা করো, বিসি মানে কি? বিসি, বিসি প্রাইম, বি প্রাইম সি, বি প্রাইম সি প্রাইম, চারটা। একইভাবে সি এর কথা চিন্তা করো, সি এ, সি এ প্রাইম, সি প্রাইম এ, সি প্রাইম এ প্রাইম 1/4।
তাহলে একইভাবে প্রত্যেকটার ইকুইভ্যালেন্ট বের করতে হবে, ডিএবি ডিবিসি ডিসিএ তিনটাকে গুণ করতে হবে, গুণ করে 1/3 দিয়ে গুণ ইয়ে করতে হবে, পাওয়ার করতে হবে, তাইলে তোমার ইকুইভ্যালেন্ট জিএমটি পাইলে। তাইলে আলটিমেটলি আমাদের এই যে এতক্ষণ ইন্ডাকটেন্স পড়ার যে সামারিটা যেটা দাঁড়াইলো, সেটা হলো এরকম। সিঙ্গেল ফেজের ক্ষেত্রে ফর্মুলাটা হলো সিম্পল, 2 × 10⁻⁷ লন ডিএম বাই ডিএস, যেখানে ডিএস এর মান হবে 0.7788 আর ডিএম হলো স্পেসিং ডট। যেহেতু এটা সিঙ্গেল ফেজ লাইন, ওখানে আর একটু আগে যে আমরা কমপ্লেক্স ক্যালকুলেশন শিখলাম ওটা প্রয়োজন নাই। কিন্তু যদি সিঙ্গেল সার্কিটে যদি থ্রি ফেজ লাইন চলে আসে, তাইলে তোমার সেই ক্ষেত্রে কিন্তু ওই যেখানে পার্থক্য আছে সিঙ্গেল সার্কিট আর ডাবল সার্কিট, আমরা এখন যেটা শিখলাম এই যেটা, এটা কিন্তু ডাবল সার্কিট। আর একটু আগে আমরা যেটা দেখলাম ডিরাইভ করলাম সিমেট্রিক্যাল স্পেসিং আনসিমেট্রিক্যাল স্পেসিং, এটা হলো সিঙ্গেল সার্কিট। এটা একটু পার্থক্য আছে। সো সিঙ্গেল সার্কিটের ক্ষেত্রে আমরা কি দেখলাম, থ্রি ফেজ লাইনের ক্ষেত্রে ডিএমটা আমরা D1 D2 D3 1/3 করলে আর ডিএস এর মানটা 0.7788 আর করলেই হয়ে যাচ্ছে। আর যখন ডাবল সার্কিট থ্রি ফেজ লাইন হচ্ছে, তখন দেখো 2.10⁻⁷ লন ডিএম বাই ডিএস, যেখানে ডিএসটা হবে ওই যে DS1 DS2 DS3 আবার ডিএমটাও হবে ডিএবি ডিবিসি ডিসিএ 1/3। সুতরাং আমরা এই গত দুই ক্লাস মিলে যে ইন্ডাকটেন্সের পড়াশোনা করলাম তার মোট সামারিটা হলো এই তিনটা ইকুয়েশন, মানে আলটিমেটলি এই তিনটাই বের করছি। ইকুয়েশন আসলে দেখো একটাই, 2 × 10⁻⁷ লন ডিএম বাই ডিএস। আসলে দিন শেষে এত আলোচনা, এত ডেরিভেশন, এত কমপ্লেক্স জিনিসের পরে সামারি, মোদ্দা কথা সামারি একটাই, 2 × 10⁻⁷ লন ডিএম বাই ডিএস। এটাই হলো মেইন ফর্মুলা। এখন ওই ডিএম কে চেঞ্জ করতে হয়, ডিএস কে চেঞ্জ করতে হয় উইথ বেসিস টু সার্কিটের কন্ডিশন, সেটা সিঙ্গেল ফেজ হয়েছে না সিঙ্গেল সার্কিট থ্রি ফেজ লাইন না ডাবল সার্কিট থ্রি ফেজ লাইন, এই বেসিসে আমাদের ফর্মুলেশনটা ম্যানিপুলেট করে চেঞ্জ করে নিতে হয়। দিন শেষে ইকুয়েশন দেখতে লাস্টে সিমিলার মনে হলো, এই পর্যন্ত হ্যাঁ। আসতে আমাদের যথেষ্ট কাঠখড় পোহাইতে হয়েছে। সো এইটাই ছিল। আর ম্যাথমেটিক্স গুলা তোমরা যদি ডেরিভেশন যদি বুঝে এই পর্যন্ত আসতে পারো, কেউ যদি এই পর্যন্ত বুঝে পুরোটা আসতে পারে, তার জন্য ম্যাথ আসলে কিছুই না। কারণ ম্যাথে কোনো এক্সট্রা কোনো রকেট সায়েন্স নাই বা এটা কোনো বিষয়ই না। ম্যাথ এখন তোমরা নিজেরাই পারবা, কারণ এখানে ম্যাথে কোনো নতুন কিছু আসে নাই, জাস্ট সিম্পল ডেরিভেশনের কথাগুলাই জাস্ট ঘুরে পেছে, এটা দেওয়া আছে এটা দেওয়া আছে, এটা নাই এটা নাই, এটা বাই করো, এরকম। এছাড়া আর কিছুই না, জাস্ট জিএমডি হিসাব করতে পারলে, ঠিক মতো যদি তুমি মিউচুয়াল জিএমডি আর সেলফ জিএমডিটা যদি প্রপারলি ক্যালকুলেট করতে পারো, তাহলে প্রত্যেকটা ম্যাথেই তুমি ঠিক মতো করতে পারো। খালি এখানে বিষয়টা হলো জিএমডি হিসাব করা। আর জিএমডি হিসাব করতে গেলে আমি তোমাকে যেভাবে যে ফর্মুলা শিখাই দিলাম, যে বুদ্ধি শিখাই দিলাম, ওই বুদ্ধি অনুযায়ী ভালো করে আগে শিখে নিবা, তারপরে ম্যাথে আসবা। আগে হুট করে দৌড় দিয়ে ম্যাথে চলে আসবা না, আগে ওটা বুঝবা, ভালো করে আত্মস্থ হবা, তারপরে ম্যাথমেটিক্যাল প্রবলেম আসবে। তাহলে দেখবা যে ম্যাথমেটিক্যাল প্রবলেম আর কোনোটাই কঠিন লাগতেছে না, সব ইজি লাগবে, কোনোটাই কঠিন না। কারণ এখানে নতুন কোনো কিছু কনসেপ্ট ম্যাথের ভিতরে যেটা থিওরিতে নাই, ম্যাথে আসছে, এরকম কোনো কনসেপ্ট আসে নাই। সো এই ছিল আজকের ক্লাস। কারো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কোশ্চেন করতে পারো। আচ্ছা, ডেরিভেশন ধন্যবাদ। গুলো কি হ্যাঁ বলো। না মানে ডেরিভেশন গুলো কি স্যার পরীক্ষায় আসবে পরীক্ষায় 2-3 মার্কের আসুক, জন্য? পরীক্ষায় আসুক আর না আসুক, তোমাকে ডেরিভেশন শিখতেই হবে, করতেই হবে, নাহলে তুমি অঙ্ক করতে পারবে না। জি স্যার। এটা তোমাকে বাধ্যতামূলক ভাবেই শিখতে হবে, জি কারণ স্যার। তুমি অঙ্ক নাইলে তুমি জীবনে মিলাইতে পারবে না। কারণ অঙ্কগুলোও দেখো অনেকটা ডেরিভেশনের ওই ডেরিভেশনের শিখার উদ্দেশ্য দুইটা, একটা তো পরীক্ষায় আসার, এটা ঠিক আছে। মেনলি প্রত্যেকটা ডেরিভেশন দেখো একটা সিঙ্গেল, জি মানে স্যার, বুঝতে পারছি। একটা ফান্ডামেন্টাল রুট মেনটেন করছে, কিন্তু প্রত্যেকটা ডেরিভেশন কিন্তু একই সিস্টেমেই গেছে। কোনোটা কিন্তু এরকম না যে এই ডেরিভেশনটার জন্য এই পদ্ধতি, ওইটার জন্য ওই পদ্ধতি, আরেকটার জন্য আরেক পদ্ধতি, তা না কিন্তু। প্রত্যেকের ফ্লো কিন্তু একই ভাবে গড়াইছে, কিন্তু একই ভাবে, হয়তো ওই সিচুয়েশনগত কারণে ভ্যারিয়েবল কম বেশি হয়ে চলে আসছে, ক্যালকুলেশন ক্লামজি হয়েছে, কিন্তু প্রসেসটা কিন্তু সেম। সো ওই জি প্রসেসটা স্যার। যদি তুমি একবার ধরতে পারো, ম্যাথও তুমি করতে পারো। তো তোমাকে ডেরিভেশন করতেই হবে, এর কোনো জি বিকল্প স্যার। নেই। জি, থ্যাংক ইউ স্যার। ওকে। আচ্ছা, কালকে তোমরা কখন ক্লাস করবা? স্যার দিনে স্যার। দিনে তো কখন সেটাই জানতে চাচ্ছি। কালকে 9টা 45-এ তো কোনো ক্লাস নাই, তখন নিলে। এরপরে আর কি কি ক্লাস আছে তোমার সেটা বলো। স্যার এরপরে ডিজিটাল ইলেকট্রনিক্স জুয়েল স্যারের ক্লাস আছে, তারপরে রোপ স্যারের ক্লাস আছে একটা, আর সাদিয়া ম্যামের একটা ক্লাস আছে।
মানে 11:30 থেকে, মানে 10:30 থেকে একদম 1টা পর্যন্ত ফিল আপ। জি স্যার। ওকে, তাহলে 9:45। জি স্যার। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, না স্যার, এখন কোয়েশ্চেন নাই স্যার। আমরা যদি হ্যাঁ, সামনে এটা আগে প্রবলেম ফেস এটা করবো। এটা এটা আগে প্র্যাকটিস করতে হবে বাসায় ঠান্ডা মাথা, এটা এখনই ওকে বুঝবা স্যার। না, এটা ঠান্ডা মাথা প্র্যাকটিস করলে দেখবে জিনিসটা সহজ হয়ে গেছে। জিনিসটা কিন্তু কঠিন কিছু না, একটা বুঝবা, বাকি 4টা এমনিই পারবা। সবচেয়ে বেটার হয় তুমি সবচেয়ে কঠিনটাই যদি শিখে ফেলো আগে, তাহলে পিছনে আগের গুলো আরো সহজে পারবা। মেন বিষয়টা হলো এরকম আর কি। আনসিমেট্রিক্যাল স্পেসিং এর ডেরিভেশন যদি কেউ ঠিক মতো বুঝে, তাহলে সে সিমেট্রিক্যালও পারবে, সিঙ্গেল ফেজের জন্য পারবে, নর্মাল কন্ডাক্টরের জন্য এমনিই পারবে। মানে কাইন্ড অফ মাস্টার অফ অল ডেরিভেশন ওই আনসিমেট্রিক্যাল স্পেসিং, ওইটা যদি কেউ বুঝে, বাকিগুলাই হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ভালো থাকো। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।